হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিট রিলেটেড ইলনেস। এই যে গরম পড়ছে, এই সময় দেখবেন হয়তো আপনি কোনো স্টেশনে ওয়েট করছেন, হঠাৎ করে দেখলেন যে কোনো বয়স্ক মানুষ শরীর খারাপ হয়ে গেল এবং কোল্যাপস করে গেল, মাটিতে হঠাৎ করে পড়ে গেল। এরকম উদাহরণ বা এরকম অবস্থা, এরকম কন্ডিশন বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায়, শুধু স্টেশনে নয়, যে কোনো এরিয়া, যে জায়গাটা গরম আর কি, একটু এনভায়রনমেন্টটা খুব হট, সেই সমস্ত জায়গায় খুব কমনলি দেখা যায়। এবং তখনই দেখবেন হঠাৎ করে চেঁচামেচি শুরু হয়ে গেলো, এই সবাই সরে যান, হাওয়া আসতে দিন, এই পাখার তলা নিয়ে চলো লোকটাকে, এই একটু জল দাও, জল ছিটিয়ে দেওয়া হলো, মুখে একটু জল দেওয়া হলো। এরকম বিভিন্ন সিচুয়েশন কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই অবস্থা বা এই রোগ বা এই কন্ডিশনটি, যেটাকে সচরাচর সবাই বলে থাকে যে হিট স্ট্রোক হয়েছে। তো এই হিট স্ট্রোক জিনিসটি কী, সেই জিনিসটাই আজকে আমরা জেনে নেব। দেখুন, হিট স্ট্রোক আলোচনা করার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই হিট রিলেটেড ইলনেস, HRI, হিট রিলেটেড ইলনেস। এই জিনিসটা আমরা জানবো যে এই হিট রিলেটেড ইলনেস শুধুই কি হিট স্ট্রোক, নাকি আরও অন্যান্য কিছু এর মধ্যে রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে আরও অন্যান্য কিছু। তাহলে এই HRI বা হিট রিলেটেড ইলনেসের আর কি এন্টিটিজ রয়েছে সেটা ছোট্ট করে আলোচনা করি। তো এই গরমকালে যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকে, তো এই সময় আমাদের শরীর এই গরম এনভায়রনমেন্ট, এই গরম যে টেম্পারেচার, এটাকে কিন্তু সহ্য করতে পারে না এবং শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেই জিনিসটাকেই আমরা বলি যে হিট রিলেটেড ইলনেস। এটা কেমন হতে পারে? না, এটা হতে পারে, এক নম্বর, যে প্রিকলি হিট সেন্সেশন, কি না, এটা ওই ঘামাচি, সেই ঘামাচি। 2 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে হিট ক্র্যাম্পস, আপনার মাংসপেশি বেশ কামড়াচ্ছে, ঠিক আছে, এরকম একটা ফিলিং। আচ্ছা, আর কি না হিট টিটানি। এখানে কি হয় না, এখানে দেখবেন আপনার হাত বা পায়ের আঙুলগুলো আস্তে আস্তে এরকম বেঁকে যাচ্ছে, স্প্যাজম হচ্ছে মাসলে। তো এই জিনিসটা হচ্ছে হিট টিটানি। এছাড়া রয়েছে হিট ইডিমা, মানে আপনার পা ফুলছে, ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে না, হিট সিনকোপ, মানে হঠাৎ করে আপনি মূর্ছা গেলেন। আচ্ছা, আর যেটা হতে পারে সেটা হচ্ছে হিট এক্সহশন এবং হিট স্ট্রোক। বিভিন্ন টেম্পারেচারে আমাদের শরীরে হিট রিলেটেড ইলনেস কেমনভাবে ডেভেলপ করতে পারে, মানে কোন টেম্পারেচারে কোন হিট ইলনেস আমাদের শরীরে ডেভেলপ করতে পারে, সেটা আমরা এবার একটু জেনে নেব। মোটামুটি 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটিকে বলা হয় যে রুম টেম্পারেচার। এখানে কিন্তু আমাদের শরীরে সেরকম কোনো অসুবিধা হয় না, আমাদের শরীর এই জিনিসটাই প্রেফার করে। 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলি যে ওয়ার্ম টেম্পারেচার বা ওয়ার্ম এনভায়রনমেন্ট। এই সময় আমাদের শরীরে যে হিট রিলেটেড ইলনেসগুলো হয় সেটা হচ্ছে ফ্যাটিক ডেভেলপ করে, আর হচ্ছে হিট ক্র্যাম্পস ডেভেলপ করে। তার মধ্যে হচ্ছে ফ্যাটিক মোর কমন। এবার 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটাকে আমরা বলি যে হট এনভায়রনমেন্ট। এই সময় আমাদের শরীরে যে হিট রিলেটেড ইলনেসটা ডেভেলপ করে সেটা হচ্ছে হিট ক্র্যাম্পস মোর কমনলি, এবং নেক্সট যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে হিট এক্সহশন 41 ডিগ্রি সেলসিয়াস থেকে 54 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারকে বলা হয় ভেরি হট এনভায়রনমেন্ট। এই টেম্পারেচার বা এই এনভায়রনমেন্টে আমাদের শরীরে যে হিট রিলেটেড ইলনেসগুলো ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে হিট এক্সহশন মোর কমনলি, এবং তারপর হিট স্ট্রোক। এবং টেম্পারেচার যদি 54 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে কিন্তু আমাদের হিট স্ট্রোক ডেভেলপ করে। এবার এর মধ্যে বিভিন্ন রকম সময়ে যে মানে কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো বিবেচনা করে কিন্তু ভ্যারিয়েশন হতে পারে, যে একদম এই টেম্পারেচারে যে শুধুমাত্র এটাই হবে, অন্য কিছু হতে পারে না, এরকম কিন্তু কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বলে থাকি যে কম টেম্পারেচারে যে জিনিসগুলো হচ্ছে, যেমন ফ্যাটিক, হিট ক্র্যাম্পস, হিট এক্সহশন, সেগুলো কিন্তু বেশি টেম্পারেচারেও থাকবে, তার সাথে মানে অ্যাড হবে হচ্ছে পরেরগুলো।
মানে যদি কারোর ধরুন ওয়ার্ম এনভায়রনমেন্ট যেখানে ফ্যাটিগ হিট ক্র্যাম্পস ডেভেলপ করছে, ঠিক আছে, তারপর হট বা ভেরি হট এনভায়রনমেন্টে আমি বলেছি যে সেখানে হিট এক্সহশন ডেভেলপ করছে। তো এই বেশি টেম্পারেচারে কম টেম্পারেচারের যে ফ্যাটিগ বা হিট ক্র্যাম্প সেগুলোও কিন্তু থাকবে বা থাকতে পারে। তাহলে আমরা হিট রিলেটেড ইলনেসের যে বিভিন্ন রকমের এন্টিটিস রয়েছে সেগুলো আমরা জানলাম, বা ভ্যারিয়েশনস রয়েছে সেগুলো আমরা জানলাম। তো শুধু আমরা নামটা জেনেছি, এবারে কোন জিনিসটা কি একটু সংক্ষেপে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আলোচনা করব যে প্রিকলি হিট। প্রিকলি হিট কি না, বাংলায় যেটাকে আমরা বলি যে ঘামাচি। এটা কেন হয়? এই যে আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ছে, গরমকালে হিউমিডিটি বাড়ছে, তার ফলে কি হয় না, আমাদের যে থার্মোরেগুলেটরি সেন্টার রয়েছে সেটা কাজ করে আমাদের শরীরের টেম্পারেচারটা মেনটেন করার জন্য, এবং তার ফলে আমাদের তৈরি হয় ঘাম, ঠিক আছে। এবং এই যে ঘাম তৈরি হচ্ছে, আমাদের যে চামড়ার ওপরটা একটু ভিজে ভিজে থাকে, তখন কি হয় না, পারিপার্শ্বিক পরিবেশের ধুলোবালি আমাদের শরীরে এসে জমে এবং খুব সহজে ভিজে থাকে বলে ওরা শরীরের ওপর আঁকড়ে ধরে বসতে পারে আর কি। এবং এর ফলে যেটা হয়, আমাদের যে ঘর্মগ্রন্থি রয়েছে সেগুলো ব্লক হয়ে যায়। শুধু যে এই ডাস্ট বা এই ডাস্ট ম্যাটেরিয়ালের জন্য ওটা ব্লক হয় তা নয়, আমাদের শরীরের বিভিন্ন ডেড টিস্যু বা ব্যাকটেরিয়া এই সময় আমাদের শরীরে গ্রো করতে পারে। তো এদের একটা যৌথ উদ্যোগে আমাদের ঘর্মগ্রন্থির যে মানে পোর যেটা, ঠিক আছে, তো সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের সোয়েট প্রোডাকশন বা ঘাম প্রোডাকশনটা কিন্তু তৈরি হতে থাকে, এবং আউটলেটটা অবস্ট্রাকশন হওয়ায় ঘাম বেরোতে পারে না, ভেতরটা ওই ঘাম জমে জমে দিয়ে ওই ঘামাচির আকার ধারণ করে, একটু ফুলে ওঠে, একটু লালচে ভাব থাকে, ভেতরটা ইনফ্লামেশনও হয়, ঠিক আছে। এবং অটোমেটিক এটা ওই মাঝে মধ্যে গরমে এটা ফেটে যায়, এবং তখন যেটা হয় একটা ওই প্রিকলি সেন্সেশন বা স্টিঞ্জিং সেন্সেশন একটা আমরা ফিল করি। দেখবেন ওই ঘামাচি হলে ওই জন্য একটু চিরবির চিরবির করে ওঠে মাঝে মধ্যে। তো এই হচ্ছে এই প্রিকলি হিট বা এই ঘামাচির গল্প। তো ডাক্তারবাবু এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট কিচ্ছু না, এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু এই জিনিসটাকে মানে যাতে তাড়াতাড়ি ঠিক হয় তার জন্য আমরা কিছু মেজার্স ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে একটু ঠান্ডা জলে স্নান করা বা ঠান্ডা ওয়েদারে থাকা, এয়ার কন্ডিশন রুমে থাকা, এই জিনিসগুলো আমরা মেনটেন করি। আদারওয়াইজ কিন্তু এর স্পেসিফিক কোনো চিকিৎসার দরকার পড়ে না। হ্যাঁ, যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, যদি যেহেতু একটা ইনফ্লেমড এরিয়া এবং এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতেই পারে, তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ দরকার পড়ে এবং তার চিকিৎসার প্রয়োজন পড়ে। সেটা খুবই রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে থেকে এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলবো যেটা আমরা ভুল করে থাকি, যে অনেক সময় আমরা পাউডার অ্যাপ্লাই করি। তো পাউডার বা অয়েল বেসড সাবস্টেন্স বা ময়েশ্চারাইজার কিন্তু একদমই ইউজ করবেন না। হিট রিলেটেড ইলনেসের আরও একটা এন্টিটি হচ্ছে হিট ইডিমা। এটা কি জিনিস না, এটা হচ্ছে ইউজুয়ালি বয়স্কদের হয়, এবং দেখা যায় যে পায়ের নিচের দিকে ঠিক গোড়ালির কাছটা ফুলে উঠছে। সাধারণত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এই জিনিসটা গরমকালে কমনলি বয়স্কদের দেখা যায়। চিকিৎসা কি ডাক্তারবাবু? এটা কি খুবই মারাত্মক? না, একদমই মারাত্মক নয়, এটা একটা বিনাইন কন্ডিশন, আপনার খুব একটা সমস্যা কিছু করবে না। চিকিৎসা হচ্ছে একদম সিম্পল, কিচ্ছু করার দরকার নেই। আপনি বাড়িতে যখন রেস্ট নেবেন তখন একটু পায়ের তলায় একটা বালিশ দিয়ে লেগটা একটু এলিভেট করে রাখুন, ব্যাস, আর কিছু করতে হবে না, নিজে থেকে এটা ঠিক হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব হিট ক্র্যাম্পস। হিট ক্র্যাম্পস কি না, আমাদের শরীরের যে বড় বড় মাসলস যেগুলো রয়েছে বা মাংসপেশি যেগুলো রয়েছে সেগুলো হিট এক্সপোজার হলে কি হয় না, ওখানে ক্র্যাম্পস হয়। আমাদের ঘাম বেরোচ্ছে, ঘামের সাথে সাথে কিছু শরীরে ডিহাইড্রেশন হচ্ছে, কিছু অ্যামাউন্ট সল্ট ওয়েস্টিংও হয়, ঠিক আছে। তো এটা হওয়ার জন্য যেটা হচ্ছে, আমাদের মাংসপেশিগুলো কিন্তু ক্র্যাম্পস হচ্ছে। ক্র্যাম্পস হওয়ার জন্য একটু অস্বস্তি বোধ আমরা ফিল করি। তো চিকিৎসা কি? চিকিৎসা কিচ্ছু না, চিকিৎসা হচ্ছে একদম সিম্পল, একটু ঠান্ডা ওয়েদারে থাকা, একটু রেস্ট নেওয়া এবং রিহাইড্রেট করা নিজেকে, বেশি করে জল খাওয়া। নেক্সট হচ্ছে হিট টিটানি। হিট টিটানি কি না, হিট টিটানিতে যেটা হয়, আমাদের হাতে এবং পায়ের
যে স্মল মাসেলসগুলো রয়েছে সেগুলো মেনলি সেখানে স্প্যাজম হয়, তার ফলে আমাদের এই হিট টিটানিটা ডেভেলপ করে এবং তার সাথে যেটা হয় একটা হাইপার ভেন্টিলেশন, শ্বাস প্রশ্বাসের রেট বেড়ে যাওয়া, এই ব্যাপারটা ডেভেলপ করে হিট টিটানিতে। আচ্ছা, এই হিট টিটানিরও সেরকম স্পেশাল কোনো চিকিৎসা লাগে না, রেস্ট, কুল ওয়েদার আর হচ্ছে রিহাইড্রেশন, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নয়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিট সিঙ্কোপ। হিট সিঙ্কোপ কি না, গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা অনেকক্ষণ বসে থাকা। এটার কারণে যেটা হয়, আমাদের ডিপেন্ডেন্ট এরিয়াতে ব্লাড পুলিং হয় এবং হঠাৎ করে কি হয় না, আমাদের যে ভাইটাল অর্গ্যানস, আমাদের ব্রেইন, সেখানে ব্লাড সার্কুলেশন কমে যায় এবং আমরা হঠাৎ করে মূর্ছা যাই। তো এটাকেই বলা হয় হিট সিঙ্কোপ। এরকম যদি কখনো কারোর ডেভেলপ করে তাহলে সাথে সাথে পেশেন্টকে একটু ঠান্ডা জায়গায়, যেখানে পাখা চলছে বা একটু হাওয়া দেওয়া সম্ভব, সেরকম জায়গায় শিফট করুন এবং পায়ের দিকটাকে একটু তুলে ধরুন এবং প্রয়োজনে একটু মাসাজ করুন পেরিফেরাল এরিয়াতে, হাতে পায়ে, যাতে পেরিফেরাল এরিয়া থেকে ব্লাড সার্কুলেট করে মাথায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। আর তারপরেও যদি পেশেন্টের উন্নতি না হয় অবস্থার, তাহলে যেটা করবেন, পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে একটু স্যালাইন দিতে হবে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এবারে আমরা আলোচনা করব হিট এক্সজশন। হিট এক্সজশন জিনিসটা কি না, হিট এক্সজশন হচ্ছে যে টেম্পারেচার যত বাড়তে থাকবে তত আমাদের শরীরে ঘাম হবে এবং ডিহাইড্রেশন হবে, ঠিক আছে, এবং একটা সময় পরে আমাদের যে থার্মোরেগুলেটরি সেন্টার সেটা ভালো করে কাজ করতে পারে না এবং তখন আমাদের এই ডিহাইড্রেশন হওয়ার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। আমরা ফ্যাটিগ, দুর্বল ভাব, ঠিক আছে, শরীরে একটা লেথার্জিক ভাব ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হয় একটু বমি বমি ভাব আসে শরীরে, মানে শরীরটা ঠিক ভাল লাগে না এরকম টাইপের, অনেক সময় মাথাটা একটু ঝিমঝিম করে। তো এই রকম সমস্যাগুলো যখন আমাদের শরীরে ডেভেলপ করে তখন বুঝতে হবে যে এই জিনিসটা হিট এক্সজশনের সিমটমস হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ঠান্ডা ওয়েদারে যেতে হবে, মানে এয়ার কন্ডিশন রুম বা যে ঘরে ভালো বাতাস চলাচল করছে সেরকম জায়গা। আপনি জল খাবেন বেশি করে, রেস্ট নেবেন। আচ্ছা, প্রয়োজনে একটু জলের সাথে অল্প লবণ মিশিয়ে খাবেন, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস কিন্তু হিট এক্সজশনের ক্ষেত্রে আপনাকে করতে হবে। এবারে আমরা আলোচনা করব যে হিট স্ট্রোক। এটাও একটা হিট রিলেটেড ইলনেসের এন্টিটি এবং এটা হচ্ছে আলটিমেট এন্টিটি বা সবথেকে ভয়ঙ্কর হিট রিলেটেড ইলনেস, যেটাকে আমরা বলে থাকি যে হিট স্ট্রোক। এখানে কি হয় না, এখানে যেটা হয় যে আপনার বডি টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য আপনার শরীরে একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন তৈরি হয় এবং তার ফলে বিভিন্ন সিস্টেম, আমাদের শরীরে যে মাল্টি সিস্টেমগুলো কোল্যাপস করে যায় এবং হঠাৎ করে পেশেন্টও কোল্যাপস করে যায়। তো এক্ষেত্রে ইমিডিয়েট আপনাকে যেটা করতে হবে যে পেশেন্টকে একই রকমভাবে ঠান্ডা ওয়েদারে শিফট করতে হবে, পেশেন্টকে হাওয়া দিতে হবে, সেটা ম্যানুয়াল হাওয়া হতে পারে বা আমাদের যে ইলেকট্রিক ফ্যান রয়েছে সেই ফ্যান থেকে হাওয়া, ঠিক আছে। আর যেটা করতে হবে তার গায়ে একটু অল্প ঠান্ডা জল ছিটিয়ে দিন বা কোনো বেডশিট থাকলে সেটাকে ভিজিয়ে তার গায়ে জড়িয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালি এই কয়েকটা জিনিস কিন্তু করতে হবে এবং ইন দ্য মিন টাইম আপনি সাহায্যের জন্য অ্যাম্বুলেন্স ফোন করে পেশেন্টকে হাসপাতালে শিফট করবেন এবং আইডিয়ালি আইসিইউতে শিফট করা উচিত। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ হিট রিলেটেড ইলনেস। হিট রিলেটেড ইলনেসের প্যাথোফিজিওলজি আলোচনা করতে গেলে আমাদের তিনটে ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে এজেন্ট ফ্যাক্টর, মানে হচ্ছে টেম্পারেচার ইটসেলফ বা হট এনভায়রনমেন্ট ইটসেলফ। 2 নম্বর হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টর কি না, আনফিট পেশেন্ট যদি হয়, যদি বিভিন্ন রকমের কোমরবিডিটিস অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে যদি পেশেন্ট প্রেগনেন্ট হয় তাহলে চান্স বেশি রয়েছে হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার। যদি পেশেন্টের ব্যাড লাইফস্টাইল হয়, ঘুম কম হয়,
রেগুলার অ্যালকোহল ড্রিঙ্কের হিস্ট্রি থাকে বা ঘন ঘন চা পান করার হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু পেশেন্টের হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করতে পারে। বা পেশেন্ট যদি ওবেজ হয় তাহলে হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে। এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি না, আমরা কোন পরিবেশে থাকছি। যদি আমার ঘরটা বদ্ধ ঘর হয়, যদি ভেন্টিলেশন ভালো না থাকে, যদি এয়ার কন্ডিশন না থাকে, যদি খুব গরম থাকে, বা আমার শখের ফ্ল্যাটটা যদি একদম টপ ফ্লোরে হয়, ঠিক আছে, এবং যে ঘরটায় আমি রয়েছি সে ঘরে কোনো এয়ার কন্ডিশন কিছু নেই, ভেন্টিলেশন ভালো হচ্ছে না, তাহলে কিন্তু এই সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার জন্য। তাছাড়া আমার কাজ বা আমার জব যদি এরকম হয় যেখানে আমাকে কন্টিনিউয়াসলি গরমে বা এই গরম ওয়েদারে সানলাইটের মধ্যে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তাহলে এই আমরা আলোচনা করলাম যে 3টে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার জন্য দায়ী। এবারে আমরা জানব যে জিনিসটা কিভাবে হচ্ছে, এই যে হিট রিলেটেড ইলনেস, ঠিক আছে, যে হিট ইডিমা, প্রিকলি হিট বা হিট ক্র্যাম্পস, হিট টিটানি, হিট সিনকোপ, হিট এক্সজশন এবং আলটিমেটলি হিট স্ট্রোক। এই যে প্রসেসগুলো যে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ব্যাপারটা আমরা জানব। তো এজেন্ট ফ্যাক্টর, হোস্ট ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই 3টে ফ্যাক্টরের একত্রিত একটা কার্যকলাপ। এর দরুন যেটা হয় যে আমাদের একটা গরম এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে এবং আমাদের থার্মো রেগুলেটরি সেন্টার বলে একটা সেন্টার রয়েছে। সেটা কি করে, তার নর্মাল কাজ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক টেম্পারেচার যখন বাড়ছে, আমাদের বডির কোর টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য ও কী করছে, ও হচ্ছে ঘাম তৈরি করছে। ঘাম আমাদের শরীরে জমা হচ্ছে বিন্দু বিন্দু আকারে, এবং বাইরের যে এনভায়রনমেন্টের হাওয়া, এয়ার বা হাওয়া যেটা রয়েছে, সেটা হচ্ছে ওই ঘামটাকে শুকিয়ে দিচ্ছে, ইভ্যাপোরেট করছে। তার ফলে কি হচ্ছে না, আমাদের দেখবেন চামড়াটা ঠান্ডা হচ্ছে। এইভাবে আমরা আমাদের শরীরের ভেতরের হিটটাকে রিলিজ করছি এবং আমাদের কোর বডি টেম্পারেচার মেনটেন থাকছে। তো ইনিশিয়ালি যখন টেম্পারেচার বাড়ছে, মানে হট এনভায়রনমেন্ট, টেম্পারেচার যখন 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তখন থার্মোরেগুলেটরি সিস্টেম বা সেন্টার কাজ করে আমাদের ঘাম তৈরি করছে। এই ঘাম প্রোডাকশনের রেট ঘন্টায় 2 লিটার। আমরা যদি অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করি তাহলে সেরকম কোনো সমস্যা হয় না, কিন্তু ফ্লুইড ইনটেকটা যদি অ্যাডিকুয়েট না হয়, আমাদের যে হোস্ট ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো যদি আমাদের ফেভারে না থাকে, তাহলে আমাদের হিট এক্সজশন ডেভেলপ করবে। ওকে, শরীরে বিভিন্ন রকম সমস্যা আসবে। কি না, শরীর ভালো লাগছে না, বমি বমি ভাব আসছে, মাথাটা ঝিমঝিম করছে, মাথা ব্যথা করছে, ঠিক আছে, ডিহাইড্রেশনের ফিচার আসবে, শরীরে জিভ শুকিয়ে যাচ্ছে, বেশি জল তৃষ্ণা পাবে, চামড়া ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম সমস্যা আসবে। আচ্ছা, এরপরেও যদি আমরা ওই এনভায়রনমেন্টে আমাদের ইম্পর্টেন্ট কাজ করতেই থাকি বা পরিবেশের টেম্পারেচার আরও বেড়ে গেল, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে থার্মোরেগুলেটরি সেন্টার একটু আগে আমি যেটা আলোচনা করলাম সেটা কোল্যাপস করে যায়। তখন সে আর অত ভালোভাবে কাজ করে ওই টেম্পারেচার, ওরকম এনভায়রনমেন্টে আমাদের কোর বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না। এর ফলে আমাদের হাইপারথার্মিয়া ডেভেলপ করে, আমাদের শরীরের কোর টেম্পারেচার বেড়ে যায় এবং তখন শরীরের বিভিন্ন সেলস ড্যামেজ হয় এবং শরীরে একটা অ্যাকিউট ইনফ্লামেশন ডেভেলপ করে এবং সময়ের সাথে সাথে সেখান থেকে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স ডেভেলপ করে যায়। এবং এর ফলে যেটা হয়, আমাদের শরীরের মাল্টিপল সিস্টেম কোল্যাপস করে যায় এবং খুব ইম্পর্টেন্ট সিস্টেমস যেগুলো কোল্যাপস করে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সিস্টেমগুলো কোল্যাপস করে যায় এবং তখন পুরো পেশেন্ট কোল্যাপস করে যায় এবং এটাকেই আমরা বলি যে হিট স্ট্রোক হয়েছে। এটা একটা ইমার্জেন্সি। কিভাবে চিনবেন হিট স্ট্রোক হচ্ছে, কিছু সিমটমস আলোচনা করে দিই যাতে বুঝতে পারেন।
যে সিমটমসগুলো বললাম হিট রিলেটেড ইলনেসের, ওগুলো তো থাকবেই। তাছাড়া শরীরে আপনি কি ফিল করবেন? আপনি যেটা ফিল করবেন যে আপনার মাথাটা ঝিমঝিম করছে, মাথা ব্যথা করছে, শরীরে অস্বস্তি হচ্ছে, আপনার চামড়া গরম হয়ে গেল, শুকিয়ে যাচ্ছে চামড়া, বমি বমি ভাব আসছে, আপনার আপনার সেন্সোরিয়ামে অসুবিধা হচ্ছে, আপনি ঠিক মানে অনেক সময় দেখবেন বুঝতে পারছেন না, ভুল, অনেক সময় অনেকে ভুল বকে বা কিছু একটা জিনিস মনে করছেন মনে আসছে না, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সেন্সোরিয়াম রিলেটেড প্রবলেম আসবে, কনফিউশন ডেভেলপ করবে এবং আলটিমেটলি যেটা হয় পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়। তো শুরুর দিকে যদি কখনও লক্ষ্য করেন যে এরকম সিমটমস আমার এই গরম এনভায়রনমেন্টে এই গরমকালে ডেভেলপ করছে, তো তখনই আপনাকে কিন্তু ভাবতে হবে যে না, আমার শরীরটা ঠিক লাগছে না, এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমাকে এর জন্য ঠান্ডা ওয়েদারে যেতে হবে, রেস্ট নিতে হবে, জল খেতে হবে বেশি করে, আজকের জন্য কাজ এখানেই বন্ধ। তো এই হলো আমাদের হিট রিলেটেড ইলনেস বা হিট স্ট্রোকের প্যাথোফিজিওলজি বা কীভাবে জিনিসটা ডেভেলপ কয়েকটা রিস্ক ফ্যাক্টরের ইন্টারপ্লের মাধ্যমে। এতক্ষণ ধরে আমরা তাহলে যেটা জানলাম সেটা হচ্ছে হিট রিলেটেড ইলনেস এর প্যাথোফিজিওলজি এবং এগুলোকে আমরা কিভাবে চিনব, মানে এর সাইন অ্যান্ড সিমটমস। তো এবারে আমরা যেটা জানবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে স্যার এই হিট রিলেটেড ইলনেস যাতে আমাদের না হয় তার জন্য আমাদের কি কি করণীয়, কি এমন করলে বা কেমন লাইফস্টাইল লিড করলে বা কি সতর্কতা অবলম্বন করলে এই হিট রিলেটেড ইলনেস থেকে আমরা রক্ষা পাব, সেটা একটু জানতে চাই। মানে এর প্রিভেনশনটা কি? তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রিভেনশন জানার আগে আমাদের জানতে হবে যে এই হিট রিলেটেড ইলনেস ব্যাপারটি প্রিভেন্টেবল কি না। উত্তরে বলবো যে হ্যাঁ, এটা প্রিভেন্টেবল। কিভাবে না? উইথ প্রপার এডুকেশন। এই এডুকেশনটাই এখন আমি শেয়ার করব। সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে যে আপনি হট এনভায়রনমেন্টে বেরোনো বন্ধ করুন বা হিট এক্সপোজার আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যে ওয়ার্কিং শিডিউল রয়েছে সেটাকে আপনাকে একটু মডিফাই করতে হবে। যখন টেম্পারেচার দেখবেন বাড়ছে, ভীষণ বাড়ছে, সেই সময়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাইরে না বেরোনোর। আপনার ওয়ার্কিং আওয়ারটাকে সকাল 10টার আগে এবং বিকেল 5টার পরে শিফট করে নিন যদি সম্ভব হয়, সব ক্ষেত্রে সম্ভব হয় না। আচ্ছা, যদি একান্তই আপনাকে ওই সময় কাজ করতে হয়, বাইরে বেরোতে হয়, তাহলে আপনি হিট স্ট্রেস ডিভাইস বা হিট স্ট্রেস মিটার নামে একটা ডিভাইস পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। এই ডিভাইসটি কি না, এই ডিভাইসটি আমাদের পরিবেশের টেম্পারেচার, হিউমিডিটি, সানলাইট এবং আপনার অ্যাক্টিভিটি বা মুভমেন্ট, এই কয়েকটা ফ্যাক্টরকে বিবেচনা করে আপনি বাইরে ঠিক কতটা টেম্পারেচার ফিল করবেন সেই জিনিসটা আপনাকে বলে দেয়। তো এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় আপনি কুলিং ভেস্ট ইউজ করুন। ন্যানো পার্টিকেল ইনকর্পোরেটেড কিছু গার্মেন্টস পাওয়া যায়, সেই জিনিসটা আপনি ইউজ করতে পারেন। তো এই জিনিসগুলো ইউজ করলে আপনার কোর বডি টেম্পারেচার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মেনটেন থাকবে। আচ্ছা, আর কি আপনাকে করতে হবে? আপনাকে আপনার শরীরের হাইড্রেশন স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। আপনাকে ফ্রিকুয়েন্টলি জল খেতে হবে। আপনি যে জল খাবেন সেটা আপনার জল তৃষ্ণা পাচ্ছে বলে আপনি খাচ্ছেন, এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে। এই সময়ের জন্য আপনাকে মাঝে মধ্যে জল তৃষ্ণা পাক বা না পাক আপনাকে জল খেতে হবে এবং পিক সামার সিজনে আপনাকে 4 থেকে 6 লিটার পার ডে এই হিসেবে জল খেতে হবে। কিছু রিস্ক ফ্যাক্টর আপনার শরীরে যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যে রিস্ক ফ্যাক্টরগুলো মডিফায়েবল সেগুলোকে মডিফাই করুন, যেমন ঘন ঘন চা কফি খাওয়া বন্ধ করুন। যদি আপনার
অ্যালকোহলে অ্যাডিকশন থাকে, তো সেই জিনিসটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। যদি আপনার ঘুম কম হয় তাহলে সেই জিনিসটার ব্যবস্থা করতে হবে। আর যেগুলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, সেগুলো যেমন আপনার বয়স যদি খুব বেশি হয়, এটা আপনার হাতে নেই, তো এগুলো নিয়ে ভাবার কিছু নেই। আচ্ছা, আর কিছু কোমরবিডিটিস যেগুলো আপনার মধ্যে রয়েছে, যদি সেরকম কিছু থেকে থাকে তার সঠিক চিকিৎসা করাতে হবে। আপনার কোর বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য আপনি ঠান্ডা জল বা আপনার রুমালটিকে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে ফ্রিকুয়েন্টলি আপনার এই গলা, কাঁধ, কানের আশেপাশে এবং চেস্টের আপার পার্ট মুছতে থাকুন। আপনি যে জামা প্যান্ট যেগুলো এই সময় পরবেন সেখানেও কিছু চেঞ্জ আনতে হবে। এই সময় একদম টাইট ফিট জামা পরবেন না, এই সময় হালকা কালারের জামা পরবেন, একটু লুজ ফিটিং জামা পরবেন, আর সানগ্লাস ইউজ করবেন। এছাড়া একটু আগে আমি যেগুলো বললাম যে কিছু রিসেন্ট অ্যাডভান্সেস যেগুলো এই হিট রিলেটেড ইলনেস থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে, যেমন হচ্ছে কুলিং ভেস্ট, ন্যানো পার্টিকেল ইনকর্পোরেটেড গার্মেন্টস, এই জিনিসগুলো ব্যবহার করবেন যদি সম্ভব হয়। যারা অ্যাথলেট, যারা স্পোর্টসম্যান বা যারা বডি বিল্ডিং করছেন, জিম করছেন, ওয়েট ট্রেনিং করছেন, তাদের কিন্তু এই সময় হাইড্রেশন কিভাবে করব, কতটা করব, সেই নিয়ে একটা গাইডলাইন আছে, সেটা আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো আপনারা কি করবেন? সবার প্রথমে হচ্ছে যে আপনাদের চয়েস অফ ফ্লুইড কি হবে, মানে কোন ফ্লুইড আপনি খাবেন। জল খাবেন, নাকি জলের সাথে কিছু মিশিয়ে খাবেন, নাকি স্পোর্টস ড্রিঙ্ক খাবেন, নাকি কার্বোনেটেড যে ড্রিঙ্ক যেগুলো পাওয়া যায় সেগুলো খাবেন। তো আপনাদের জন্য বলবো যে সব থেকে ভালো হচ্ছে জল এবং তার সাথে একটু পিঞ্চ অফ সল্ট, যেটাকে আমরা বলি। তো লবণ এবং জল, এটা হচ্ছে সব থেকে ভালো। তাছাড়া আপনি শুধু জল খেতে পারেন, তাছাড়া আপনি ডাইলুটেড ফ্রুট জুস খেতে পারেন, মানে ফ্রুট জুস নিলেন তার সাথে জল মিশিয়ে খেতে পারেন। আচ্ছা, স্পোর্টস ড্রিঙ্ক যেটা রয়েছে সেটা অপশনাল, কম্পালসারি কিছু নয় যে এটাই আপনাকে খেতে হবে। আচ্ছা, নেক্সট চলে আসছি যে কার্বোনেটেড ড্রিঙ্ক, যেগুলো কার্বোনেটেড ড্রিঙ্ক কিন্তু একদমই রেকমেন্ডেড নয়, সুতরাং কার্বোনেটেড ড্রিঙ্ক আমাদের আলোচনার বাইরে। ঠিক আছে, তো এই হলো ফ্লুইড চয়েস। এবার আপনি কিভাবে কতটা ফ্লুইড খাবেন। আপনার অ্যাক্টিভিটি বা ইভেন্টের 2 ঘন্টা আগে আপনি 200 ml ফ্লুইড ইনটেক করবেন এবং আপনার অ্যাক্টিভিটির ঠিক 10 মিনিট আগে আপনি 100 ml ফ্লুইড ইনটেক করবেন এবং তারপরে আপনি আপনার বডি ওয়েটটা একবার দেখে নেবেন। তারপর যখন আপনি আপনার অ্যাক্টিভিটি শুরু করবেন তখন প্রত্যেক 15 মিনিট পর পর আপনি 50 ml করে ফ্লুইড ইনটেক করবেন এবং আপনার অ্যাক্টিভিটি যখন শেষ হয়ে যাবে তারপরে আবার আপনি আপনার বডি ওয়েট মেজার করুন। যেহেতু এই সময় এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি থাকে, আপনার অ্যাক্টিভিটির জন্য আপনার ঘাম হবে এবং ঘাম বেশি হওয়ার জন্য বডি ওয়েট কমতে পারে। তো যদি দেখেন যে আপনার বডি ওয়েট অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগের থেকে কমেছে, তাহলে 400 ml পার কেজি বডি ওয়েট লস, এই হিসেবে আপনি অ্যাক্টিভিটির পরে ওয়াটার বা ফ্লুইড ইনটেক করবেন। মানে ধরুন আপনার অ্যাক্টিভিটি শুরুর আগে বডি ওয়েট ছিল 70 কিলো, অ্যাক্টিভিটি করার পরে আপনি বডি ওয়েট চেক করলেন, দেখলেন যে আপনার বডি ওয়েট 69 কিলো হয়েছে, তাহলে 1 কিলো আপনার বডি ওয়েট কমেছে। তাহলে আমি হিসেবটা বললাম যে 400 ml পার কেজি বডি ওয়েট লস, তাহলে 1 কিলো ওয়েট লস হয়েছে, তাহলে হচ্ছে 400 ইন্টু 1, আর মানে হচ্ছে আপনি 400 ml ওয়াটার ইনটেক করবেন। যদি আপনার বডি ওয়েট 70 থেকে 68তে নামতো তাহলে 2 কিলো আপনার বডি ওয়েট লস হলো, তাহলে সেক্ষেত্রে আপনাকে 800 ml ফ্লুইড ইনটেক করতে হতো। তো এই হচ্ছে যারা অ্যাথলেট, যারা বডি বিল্ডার, যারা স্পোর্টসম্যান, তাদের অ্যাক্টিভিটির আগে পরে ফ্লুইড ইনটেকের গাইডলাইন। তো এটা ফলো করবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল হিট রিলেটেড ইলনেস নিয়ে আলোচনা এবং
জিনিসটা কি কি তার এন্টিটিস রয়েছে, কোন বডি টেম্পারেচারে আমাদের শরীরে কোন কোন সমস্যা হতে পারে, তার প্যাথোফিজিওলজিটা কি, হিট স্ট্রোক জিনিসটা কি, ঠিক আছে, এবং সেটা কিভাবে প্রিভেন্ট করব, এই ব্যাপারগুলো আমি এখানে সংক্ষেপে আলোচনা করলাম। আশা করছি আপনাদের এই আলোচনা থেকে অনেকটাই উপকার হবে। সামনেই মানে গরমকাল তো প্রায় শুরু হয়েই গেছে, সামনেই হচ্ছে ওই টেম্পারেচার আস্তে আস্তে আরও বাড়বে এবং বিভিন্ন রকম দেখবেন নির্দেশনা বা জারি বেরোবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ কেউ 10টা থেকে 5টা পর্যন্ত ঘরের বাইরে বেরোবেন না, এটসেট্রা এটসেট্রা। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই ওই সময়ে উপকারী হয়ে উঠবে আশা রাখি। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। কিছু জানতে হলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।